হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা ভূগোলের যে প্র্যাকটিস করছিলাম কোশ্চেন অ্যান্সার, সেই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেটের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। চলো আমরা ভূগোলের এই প্র্যাকটিস সেটটা স্টার্ট করি এবং তোমরা জিকে স্টাডি প্লেলিস্টে গিয়ে সমস্ত ক্লাসগুলো দেখো এবং চ্যানেলটাকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে প্রথম কোশ্চেন দেখো, দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদীর নাম কি? দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদীর নাম হচ্ছে গোদাবরী নদী। ঠিক আছে, তাহলে গোদাবরী নদী হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে বড় নদী, যার দৈর্ঘ্য প্রায় 1400 কিলোমিটার এবং গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এবং আরেকটি বলা হয় যে উপদ্বীপীয় ভারতের সবচেয়ে বড় নদী হচ্ছে গোদাবরী নদী বা দক্ষিণ ভারতের গঙ্গা। ঠিক আছে, বা সমভূমি, অর্থাৎ সমভূমিতে সবচেয়ে বড় নদী হচ্ছে গোদাবরী। আমাদের ভারতের সবচেয়ে বড় নদী হচ্ছে কিন্তু গঙ্গা, কিন্তু ভারতের গঙ্গা নদী তো পাহাড়ি এলাকায়ও থাকে। তাহলে সমভূমিতে সবথেকে বড় নদী হচ্ছে গঙ্গা বা দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয় গোদাবরীকে। মোট আয়তনে কত শতাংশ জমি কৃষিকাজের ক্ষেত্রে ভারতে ব্যবহার করা হয়? তাহলে ভারতের মোট আয়তনের প্রায় 46% কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে 100 ভাগের মধ্যে 46 ভাগ কিন্তু কি না কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় ভারতে। ভারতের মোট আয়তনে কত শতাংশ বনাঞ্চল, মানে ভারতের যে আয়তন তার কত পার্সেন্ট বন দিয়ে পরিপূর্ণ? সেটা হয়ে যাবে কিন্তু আমাদের 22%। ভারতে 22% হচ্ছে বনাঞ্চল। কোনো একটি দেশ বা শহর কিন্তু মিনিমাম 33% বন থাকা উচিত। আমাদের ভারতের ক্ষেত্রে আছে কিন্তু কত, 22%। ঠিক আছে, ভারতের তারপরে দেখো ভারতের পতিত অনাবাদি জমির পরিমাণ কত, অর্থাৎ যে জমিতে খুব একটা চাষ হয় না বা ব্যবহার অযোগ্য, এই ধরনের জমির পরিমাণ 8%। ঠিক আছে, আচ্ছা, ভারতের সবচেয়ে বেশি বন আছে কিন্তু আমাদের মধ্যপ্রদেশে এবং সবথেকে পার্সেন্টেজ বনভূমির পার্সেন্টেজ বেশি হচ্ছে মিজোরামে। বোঝা গেল? তাহলে সবচেয়ে বড় মানে সবচেয়ে বেশি বন আছে মধ্যপ্রদেশ, কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী সবচেয়ে বেশি হচ্ছে আমাদের হচ্ছে মিজোরাম। পরে কোশ্চেন দেখো, নদীর ক্ষয়কার্য হলো কী ধরনের ভূমিরূপ? নদীর ক্ষয়কার্য হচ্ছে একটা ভূমিরূপ বিদ্যা, মানে নদীর ক্ষয়কার্য কি, নদীর প্রবাহিত হওয়ার ফলে যে পাহাড়ি এলাকার যে ক্ষয়কার্য দেখা দেয় সেটাকে হচ্ছে কি একটা ভূমিরূপ বিদ্যা। শ্বেত কয়লা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলকে বলা হয় শ্বেত কয়লা বা সাদা কয়লা। ঠিক আছে, তাহলে জলকে কী বলা হয়? শ্বেত কয়লা বা সাদা কয়লা। একসঙ্গে লাগোয়া একগুচ্ছ শহরকে বলা হয় পৌরপুঞ্জ, মানে একসাথে পাশাপাশি অনেকগুলো শহরকে কী বলা হয়? পৌরপুঞ্জ বলা হয়। ঠিক আছে, তাহলে শ্বেত কয়লা কাকে বলা হয়? শ্বেত কয়লা বলা হয় কিন্তু আমাদের জলকে। তারপরে কোশ্চেন দেখো, ভারতের কোথায় মধ্যযুগের বসতি দেখা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যযুগের বসতি মানে মধ্যযুগের বিভিন্ন যে স্থাপত্য এবং আর্কিটেকচার বেশি দেখা যায়। তাহলে ভারতের মধ্যযুগের বসতি দেখা যায় উত্তরপ্রদেশের আগ্রাতে। কি? উত্তরপ্রদেশের আগ্রাতে, যেখানে উত্তরপ্রদেশের আগ্রাতে আমাদের কী আছে না, শাহজাহান নির্মিত তাজমহল আছে। ঠিক আছে, তারপরে দেখো, যেসব উদ্ভিদ উপকূলবর্তী এলাকায় মাটি এবং নদীর মোহনা লবণাক্ত মাটিতে জন্মায়, যে সকল উদ্ভিদ নুন বা লবণাক্ত মাটিতে জন্মায় তাদের বলা হয় হ্যালোফাইট। এটা সবাই মনে রাখবে। তাই যে সমস্ত উদ্ভিদরা নুন জাতীয় মাটিতে জন্মায় তাদেরকে আমরা বলে থাকি হ্যালোফাইট। যেমন হচ্ছে আমাদের হচ্ছে সুন্দরবনে কিন্তু যে গাছ দেখা যায় সুন্দরী, গরান, গেওয়া, এইসব গাছগুলো কিন্তু সব হ্যালোফাইট, কারণ এরা হচ্ছে লবণাক্ত মাটিতে জন্মায়। কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন জৈব জীবগোষ্ঠীর বৈচিত্র্যকে কী বলা হয়? কোনো বাস্তুতন্ত্রে যে জীব থাকে, তাহলে যে বিভিন্ন ধরনের জীব থাকে, তো এই বিভিন্ন ধরনের জীবকে বলা হয় আলফা বৈচিত্র্য বা আলফা বায়োডাইভার্সিটি বলা হয়ে থাকে। পরে কোশ্চেন দেখো, সারা ভারতে কতগুলি অভয়ারণ্য আছে? এটা প্রায় এখন 500-র ওপরে হবে, 570-এর কাছাকাছি হবে। তাহলে আমাদের অপশান অনুযায়ী একটাও হবে না। তাহলে ভারতের মোট কতগুলি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি বা অভয়ারণ্য আছে? প্রায় 570-এর কাছাকাছি। কোনো একটি উন্নত বিরল অবলুপ্ত জীব তার নিজস্ব বাসভূমির মধ্যে সংরক্ষিত হলে তাকে কী বলা হয়? তাকে ইনস্যুটি সংরক্ষণ বলা হয়। মানে কোনো একটা জীব মনে করো অবলুপ্তি হয়ে যাচ্ছে বা যাদের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে, তো এই ধরনের জীবকে যখন আমরা সংরক্ষিত করে রাখি তখন আমরা কী বলি না, ইনস্যুটি সংরক্ষণ। কী বলা হয়? ইনস্যুটি সংরক্ষণ। যেমন মনে করো আমাদের চিড়িয়াখানায় যদি আমাদের জীবকে এনে রাখি তাহলে সেটা হয়ে যাবে আমাদের ইনস্যুটি সংরক্ষণ। ঠিক আছে,
গুজরাটের সমভূমিতে নিম্নোক্ত নদী দুটির পলি সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। তাহলে গুজরাট রাজ্যের সমভূমি, সেই সমভূমি কিন্তু সবরমতী এবং মাহি নদী, এই দুটি নদীর কিন্তু যে সবরমতী নদী এবং মাহি নদী যে পলিগুলো বয়ে আনে, সেই পলিগুলো সঞ্চয়ের ফলে কিন্তু কি আমাদের গুজরাটের সমভূমি গঠিত হয়েছে। তাহলে গুজরাটের সমভূমি হচ্ছে মাহি নদী এবং কি বলবো, মাহি নদী এবং সবরমতী নদীর সঞ্চয়ের ফলে গঠিত হয়েছে। গুজরাটে আরেকটা নদী দেখা যায় যেটা হচ্ছে লুনি নদী। কি লুনি নদী? লুনি নদী হচ্ছে কিন্তু একটা অন্তর্বাহিনী নদী। অন্তর্বাহিনী নদী মানে যে নদী সমুদ্রের সাথে মেশে না, ঠিক আছে। লুনি হচ্ছে সেরকম একটা নদী, হচ্ছে অন্তর্বাহিনী নদী, যে হচ্ছে কি না কোনো সমুদ্রে মেশে না। আচ্ছা, গুজরাটের মাহি নদী কিন্তু আমাদের কর্কটক্রান্তি রেখাকে দুবার ছেদ করেছে, অর্থাৎ মাহি নদীর ওপর দিয়ে আমাদের কর্কটক্রান্তি রেখায় দুবার গিয়েছে। মানে মাহি নদী যদি এরকমভাবে যায়, তাহলে কর্কটক্রান্তি রেখায় মাহি নদীর ওপর দিয়ে কতবার গিয়েছে? দুবার গিয়েছে। পরে কোশ্চেন, কুকি উপজাতি কোথায় দেখা যায়? সেটা হয়ে যাবে কিন্তু মণিপুর। তার মণিপুর রাজ্যে কিন্তু আমাদের কি দেখা যায়? কুকি উপজাতি দেখা যায়, ঠিক আছে। এই মণিপুরে আমাদের কি আছে? মণিপুরে আমাদের হচ্ছে লোকটাক হ্রদ আছে। কি লোকটাক হ্রদ? যে লোকটাক হ্রদে আমাদের ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজারও অবস্থিত। তাহলে মণিপুরে অবস্থিত আমাদের বিশ্বে বা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, মানে ভাসমান ন্যাশনাল পার্ক আর কি, জাতীয় উদ্যান কেইবুল লামজারও অবস্থিত। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? ভারতের সবচেয়ে ছোট জাতীয় সড়ক হচ্ছে কি ন্যাশনাল হাইওয়ে 47 এটা হচ্ছে ভারতের সবচেয়ে ছোট জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে। সবচেয়ে বড় জাতীয় সড়ক হচ্ছে কিন্তু NH-44, মানে ন্যাশনাল হাইওয়ে 44 সবচেয়ে বড় জাতীয় সড়ক ভারতে। নদী বরাবর গড়ে ওঠা জনবসতি কোন ধরনের বসতি? নদীর পাশাপাশি যে জনবসতি গড়ে ওঠে, নদীর তীরবর্তী এলাকায় যে মানুষজনের জনবসতি গড়ে ওঠে, এটাকে রৈখিক জনবসতি বলা হয়। কি বলা হয়? রৈখিক জনবসতি। পরে কোশ্চেন দেখো, ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা মানুষ কোন ভাষা ইউজ করে ভারতে? তাহলে ভারতের দ্বিতীয় বৃহত্তম যে ভাষাটা ইউজ করা হয়ে থাকে সেটা হয়ে থাকে কিন্তু বাংলা, আমাদের বাংলা। তাহলে ভারতের সবচেয়ে বেশি পরিমাণে যে ভাষা ইউজ করা হয়ে থাকে সেটাকে আমরা কি বলে? সেই ভাষাটি হচ্ছে বাংলা। তাহলে ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা কোনটি হবে? বাংলা। ভারতের কোন শহরে সাক্ষরতা সবচেয়ে বেশি? মুম্বাই। এমনি যদি আমাদের অপশানের মধ্যে থাকে সবচেয়ে সাক্ষরতার হার বেশি, সেটা আমরা বলবো কিন্তু কেরালা। কেরালা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে সাক্ষরতা হার আমাদের কোথায়? সারা ভারতে। কিন্তু আমাদের অপশানের মধ্যে কেরালা নেই, তাহলে এখানে মুম্বাই হবে। তাহলে ভারতের কোন শহরে সাক্ষরতার হার বেশি? মুম্বাই। ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয় কোন নদী? অর্থাৎ কোন নদী ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়? সেটা হয়ে যাবে কিন্তু আমাদের নর্মদা নদী হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এখানে অপশান ভুল আছে। ভূতাত্ত্বিক গঠন দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু নর্মদা নদী। পঞ্চনদীর দেশ কাকে বলা হয়? পাঞ্জাবকে পঞ্চনদীর দেশ বলা হয়। কি পাঞ্জাবকে পঞ্চনদীর দেশ বলা হয়, কারণ পাঞ্জাবের মধ্যে প্রধান 4টি নদী আমরা দেখতে পাই, যেমন হচ্ছে সিন্ধু, তারপর হচ্ছে সুতলেজ মানে শতদ্রু, বিয়াস, রাভি, ঠিক আছে। তো এগুলোকে এই যে আরও যে 5টা সিন্ধু এবং আরও 4টি টোটাল 5টা নদী কিন্তু এই পাঞ্জাবের মধ্যে প্রবাহিত হয়ে থাকে, ওই জন্য পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়। পৃথিবীর স্থলভূমির ক্ষেত্রফল কত? পৃথিবীর স্থলভূমির ক্ষেত্রফল হচ্ছে 148 মিলিয়ন বর্গকিমি। আমাদের পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল, মানে প্রায় 70%-এর কাছাকাছি আমাদের পৃথিবীতে কি না জল বর্তমান, আর বাকিটা হচ্ছে আমাদের স্থল বর্তমান, ঠিক আছে। বুফোর্ট স্কেলে কি মাপ হয়? বুফোর্ট স্কেলে কিন্তু বায়ুর গতিবেগ মাপ হয়। তাহলে বুফোর্ট স্কেলে কি মাপ হয়? বায়ুর গতিবেগ। আচ্ছা, ভূতাত্ত্বিক অনুযায়ী সর্বপ্রাচীন কোনটি? সবথেকে প্রাচীন হচ্ছে আমাদের দাক্ষিণাত্য মালভূমি, ডেক্কান ট্র্যাপ। এই দাক্ষিণাত্য মালভূমি বা ডেক্কান ট্র্যাপ কিন্তু হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীন, ঠিক আছে। এই দাক্ষিণাত্য মালভূমি আমাদের মহারাষ্ট্র, কর্ণাটকা, তারপরে তামিলনাড়ু, এইসব যে রাজ্যগুলো আছে এবং মধ্যপ্রদেশের কিছু অংশ,
তো এই এই যে রাজ্যগুলোর যে পাহাড়ি এলাকাগুলো থাকে বা মালভূমি এলাকা, সেটাই হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি বলা হয়ে থাকে। ঠিক আছে, দাক্ষিণাত্যের মালভূমিতে কিন্তু আমরা কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাই বা রেগুর মৃত্তিকা। কৃষ্ণ মানে কালো কালারের মাটি বা রেগুর মৃত্তিকা বলে যাকে। এখানে তুলো ভালো চাষ হয়। কি তুলো ভালো চাষ হয় এই কৃষ্ণ মৃত্তিকায় বা রেগুর মৃত্তিকায়। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বত যেটা আমাদের পশ্চিমঘাট পর্বতমালা এবং দক্ষিণ এবং পূর্বঘাট পর্বতমালাকে সংযুক্ত করেছে, সেই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অর্থাৎ হাইস্ট পিকের নাম হচ্ছে দোদা-বেতা। তাই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা-বেতা। ঠিক আছে, নিচের কোন নদীটি পূর্ব দিকে প্রবাহিত নয়? সেটা হবে নর্মদা নদী। দেখো, কৃষ্ণা মহানদী, কৃষ্ণা কাবেরী, আচ্ছা মহানদী, কৃষ্ণা কাবেরী। ঠিক আছে, এই নদীগুলো হচ্ছে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এই নদীগুলো কিন্তু সব পূর্ব দিকে অর্থাৎ ভারতের পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ঠিক আছে, কিন্তু আমাদের হচ্ছে নর্মদা, তাপ্তি, সবরমতী, এরা কিন্তু ভারতের কোন দিকে প্রবাহিত হচ্ছে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কোথায় পড়েছে? আরব সাগরে। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে কোনটি পূর্ব দিকে প্রবাহিত হয় না। তাহলে কৃষ্ণা মহানদী, কাবেরী পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ে, কিন্তু নর্মদা নদী বঙ্গোপসাগরে পড়ে না, পশ্চিম দিকে প্রবাহিত হয় হয়ে আরব সাগরে পড়ে। হিমালয় পর্বতের একটি শৃঙ্গ কেটু। কেটুর অপর নাম কি? কেটুর অপর নাম হচ্ছে গডউইন হস্টিন। তাহলে হিমালয় পর্বতের একটি শৃঙ্গ হচ্ছে কেটু, যার নাম হচ্ছে কি? গডউইন অস্টিন। হিমালয় পর্বতের সবচেয়ে উচ্চ হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের পরে হচ্ছে গডউইন অস্টিন। ঠিক আছে, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, কিন্তু গডউইন অস্টিন হচ্ছে ভারতে। তাহলে যদি কোশ্চেন পড়ে যে ভারতের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ কি, আমরা বলবো কেটু বা গডউইন অস্টিন। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা কোথায় থাকে? কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের নেপালে অবস্থিত, সিকিমে অবস্থিত। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের সিকিমে অবস্থিত। ভারতের কোন হ্রদের জল লবণাক্ত? অর্থাৎ দেখো, রাজস্থানের সম্বর লেক, রাজস্থানের সম্বর লেক বা সম্বর হ্রদ, এই হ্রদের জল হচ্ছে লবণাক্ত, মানে নুন দ্বারা। ঠিক আছে, সল্ট ওয়াটার বলা হয়। পেরিয়ার হচ্ছে আমাদের কেরালাতে অবস্থিত, পেরিয়ার হ্রদ। ঠিক আছে, উলার হ্রদ হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে বৃহৎ স্বাদু মিষ্টি জলের হ্রদ। উলার হ্রদ সব থেকে বৃহত্তম হ্রদ আমাদের কি? উলার হ্রদ। চিল্কা হচ্ছে আমাদের ভারত এবং এশিয়ার সবচেয়ে বড়, যেটা উড়িষ্যায় অবস্থিত, সবচেয়ে বড় লেগুন। ভারত বা এশিয়ার সবচেয়ে বড় লেগুন হচ্ছে চিল্কা হ্রদ। আর উলার হ্রদ হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ শ্রীনগরে অবস্থিত। উলার হ্রদ জম্মু কাশ্মীর শ্রীনগর, এটি হচ্ছে সবচেয়ে বড় হ্রদ ভারতের এবং মিষ্টি হ্রদ। পেরিয়ার হ্রদ হতো কেরালায় অবস্থিত। আর সম্বর হ্রদ হচ্ছে কিন্তু আমাদের সবচেয়ে বড় লবণাক্ত, একটা সল্ট ওয়াটার লেক। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ এক্ষুনি আমরা বলছিলাম মণিপুরে অবস্থিত। ঠিক আছে, তাহলে ভারতের নর্থ ইস্ট, অর্থাৎ নর্থ ইস্ট মানে হচ্ছে আমাদের উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে, আসাম, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেই মণিপুরে অবস্থিত কিন্তু হচ্ছে আমাদেরকে লোকটাক হ্রদ। এই লোকটাক হ্রদের ওপরে কিন্তু পৃথিবীর বৃহত্তম বা এশিয়ার বৃহত্তম ভাসমান জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কেইবুল লামজারও অবস্থিত। লিথোস্ফিয়ার বলতে কী বোঝো? লিথোস্ফিয়ার মানে হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভূত্বক। পৃথিবীর ওপরে যে ভূমি থাকে, এই ভূমি বা ভূত্বককে বলা হচ্ছে লিথোস্ফিয়ার। আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের সাহায্যে কী করা হয় না? বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। ব্যারোমিটারের সাহায্যে মাপা হয় কিন্তু বায়ুর চাপ। তাহলে দেখো, আর্দ্রতা মাপা হয় কিন্তু হাইগ্রোমিটারের দ্বারা, আর বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের দ্বারা। আর রেনগজের দ্বারা কিন্তু মাপা হয় যে কী পরিমাণ বৃষ্টি হবে, অর্থাৎ বৃষ্টির পরিমাণ মাপা হয় রেনগজ দ্বারা। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? অর্থাৎ পৃথিবীর কাছাকাছি সবচেয়ে যে গ্রহটি থাকে, সেই গ্রহের নাম কি? পৃথিবীর নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র গ্রহ। ঠিক আছে, যেটা হচ্ছে ভেনাস। এবং সূর্যের কাছাকাছি যে সূর্যের নিকটতম গ্রহের নাম কী হচ্ছে? সেটা হয়ে যাবে বুধ। তাহলে পৃথিবীর নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র এবং সূর্যের নিকটতম বললে হয়ে যাবে বুধ। আচ্ছা, বৃহস্পতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় গ্রহ।
আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি। মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের হচ্ছে মার্স, ঠিক আছে। আর শুক্র গ্রহ হচ্ছে পৃথিবীর কাছাকাছি এবং হটেস্ট প্ল্যানেট, মানে সবচেয়ে গরম গ্রহ। আবর্তনের সময় পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? দেখো, সূর্য যেদিক থেকে ওঠে এবং যেদিকে অস্ত যায় তার উল্টোটা মনে রাখবে। তাহলে আবর্তন করে সূর্য ওঠে পূর্ব দিকে, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে পৃথিবী আবর্তন করে কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে, বুঝে গেল। ফ্রেলের সূত্র কোনটির সাথে সম্পর্কিত? ভূগোলে আমরা একটা জেনে থাকি ফ্রেলের সূত্র। ফ্রেলের সূত্র মানে বায়ু প্রবাহ এবং সমুদ্র গতিবেগ কোন দিকে হবে এটি ফ্রেলের সূত্র নির্ভর করে। অর্থাৎ সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ এদের গতি কোন দিকে হবে সেই গতিকে নির্ধারণ করলে ফ্রেলের সূত্র দ্বারা সেই গতিকে ব্যাখ্যা করা হয়ে থাকে। ফ্রেলের সূত্র হচ্ছে আমাদের বায়ু প্রবাহ ও সমুদ্রের গতিবেগ নিক্ষেপ দ্বারা এই সূত্র ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এই ছিল আমাদের একটি ছোট্ট ক্লাস ভূগোলে। তো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো দেখো এবং চ্যানেলটা ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।